অপারেশন সিঁদুরের ৩ দিনের মাথায় যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। ২২শে এপ্রিলের পেহেলগাঁওয়ের বদলা ৭ই মে নিল ভারত। পাকিস্তানি মদতপুষ্ট ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। পেহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যার চরম শিক্ষা পেল পাকিস্তান। একের পর এক ভারতের প্রত্যাঘাতে বর্তমানে নাস্তানাবুদ পাকিস্তান। ভারতের সামরিক শক্তি আঁচ করতে পেরে যুদ্ধবিরতির জন্য শক্তিধর দেশগুলোর শরণাপন্ন হয়েছিল পাকিস্তান। মধ্যস্থতা করল মার্কিন যুক্তরাষ্ট্র এবং শেষে আজ বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। সেই সব সুনির্দিষ্ট খবর আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। যদিও এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধের আবহ চলছে, তবুও ভারতের অগ্রগতির পথে যা যা করার তা দেশ করে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার দেশের আদমশুমারির কথা ঘোষণা করেছে। তবে ২০২১ সালে ভারত সরকার লোকসভায় জানিয়েছিল যে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আদমশুমারিতে তপশিলি জাতি এবং উপজাতি ব্যতীত অন্যান্য বর্ণভিত্তিক জনসংখ্যা গণনা হবে না। আর অন্যদিকে বিরোধীরা বিভিন্ন বর্ণ গোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারের জন্য বর্ণভিত্তিক আদমশুমারির অর্থাৎ জাতি গণনার দাবি করে আসছিল বহুদিন ধরে। ৩০শে এপ্রিল মন্ত্রিসভার রাজনীতি বিষয়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী জনগণনার সময় জাতি গণনাকে অন্তর্ভুক্ত করা হবে। তাই এখন প্রশ্ন, জাতি গণনার এই সিদ্ধান্তকে কিভাবে দেখছে বিভিন্ন মহল? জাতিগত আদমশুমারি দেশের উন্নয়নের পথে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? দেশে এখন কেন জাতি গণনার সিদ্ধান্ত নেওয়া হলো? ভারতবর্ষের মতো বিশাল দেশে জাতভিত্তিক গণনা বা এই জনগণনার মধ্যেই জাতভিত্তিক গণনা কতটা চ্যালেঞ্জিং হতে পারে, চলুন আলোচনায় যাওয়া যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। জাতীয় গণনায় কেন প্রয়োজন জাতি গণনা, এ বিষয়ে একটি বিশেষ টকশো সিরিজের দ্বিতীয় পর্বে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট সিপিআইএমএল নেতৃত্ব পার্থ কর্মকার এবং বিশিষ্ট তিপ্রামথা নেত্রী গীতা দেববর্মা। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। পার্থ, প্রথমে আপনার কাছে আসি। যুদ্ধবিরতি ঘোষণা করা হলো, আপনারা জানেন আজ বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। কি মনে করেন, পাকিস্তানকে একটা যোগ্য জবাব দেওয়া গেছে? এই বিষয়ে ধরেন আমি প্রথমত যেটা বলবো যে পেহেলগামে ২৬ জন পর্যটকের যে হত্যা, এটা নিন্দা বা এটার ভৎসনা আমরা যতই করি ততই কম। ঠিক আছে, এটা ভারতবাসী এর মানে প্রতিকার চেয়েছে, সমস্ত ভারতবাসী, এবং এটা সাংঘাতিক ভাবে ভারতবাসী জেগে উঠেছে ব্যাপারটা নিয়ে। কাশ্মীরের মানুষও যেভাবে রাস্তায় নেমেছে এই হামলার বিরুদ্ধে, সেটা সবচাইতে বড় ভাবে সামনে এসেছে এবার। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যুদ্ধ যেটা বলা হচ্ছে, এটা ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের যিনি বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তিনি পরিষ্কার ভাবে বলেছেন, হ্যাঁ, বেশ দুজন সেনা অফিসার, মহিলা সেনা অফিসার সহ যতগুলো সাংবাদিক সম্মেলন করেছেন, তারা পরিষ্কার ভাবে বলেছেন যে আমরা কোন পাকিস্তানের কোন সামরিক ঘাঁটি, পাকিস্তানের কোন সাধারণ নাগরিকদের উপরে আমরা কোনো লক্ষ্যবস্তু করিনি। আমরা যে সমস্ত মানে সন্ত্রাসবাদী ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সেগুলোকে গুড়িয়ে দেওয়ার জন্যই আমরা লক্ষ্যবস্তু ঠিক করেছি, এবং সেইভাবেই মেপে মেপে আমরা খুব টার্গেট একদম এবং মিজার্ড, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে পাকিস্তানে বলুন, আমাদের এখানে বলুন, যেভাবে মূল স্ট্রিম মিডিয়া যেভাবে একটা যুদ্ধ উন্মেদনা তৈরি করেছে, হ্যাঁ, এটাকে যুদ্ধ যুদ্ধ বলছে, কিন্তু আমাদের সেনাবাহিনী বলছে যে আমরা টার্গেটেড এবং মিজার্ড পদক্ষেপ নিয়েছি। যদিও এটা সামরিক কনফ্লিক্টের দিকে চলে গেছিল, এসকেলেশন হয়ে গেছিল, হ্যাঁ, এসকেলেশন হয়ে গেছিল, এবং সারা দেশ একটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে চলছিল, ঠিক আছে। দক্ষিণ পূর্ব এশিয়াও উদ্বিগ্ন হয়েছিল। তো এটা খুব আশাজনক যে যুদ্ধবিরতি হয়েছে, একদম, হ্যাঁ, কনফ্লিক্টটা অন্তত বিরতি হয়েছে। গতকাল সারা রাত্রি আমেরিকান মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনা এটা স্থির হয়েছে। আজকে ৩টায় পাকিস্তানের যিনি সামরিক প্রধান, তিনি ভারতের সামরিক প্রধানকে ফোন করেছেন, হ্যাঁ, সেই ভিত্তিতে ৫টায় বিরতি হয়েছে, ঠিক আছে। তো আমি এটা বলবো যে এটা অবশ্যই ভালো, হ্যাঁ, এটাকে আমরা ওয়েলকাম করি, হ্যাঁ, কারণ সাধারণ মানুষ আমরা এটা চাই না। তবে এই প্রশ্নে আমি বলবো যে এখনই দু দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন করা হোক,
হ্যাঁ, এবং ভারতকে কূটনীতির উপর জোর দিয়ে সমস্ত প্রতিবেশী দেশগুলোকে ঐক্যবদ্ধ করে এই পেহেলগাঁও হামলায় যারা যুক্ত এবং যারা এটাকে সহযোগিতা করেছে, যে দেশ যে মাটি থেকে, ঠিক আছে, এইটাকে কিন্তু আমাদের একটা বিহিত করতে হবে। কারণ এটা না হলে এই যেটা চললো এটা দিয়ে কিন্তু এটা অন্যদিকে চলে গেল। না, সাময়িক সিজফায়ার করা হলেও কিন্তু ঘটনার এখনো কিন্তু শেষ হয়নি। আমরা পেহেলগাঁওয়ের বদলা বলছি, অপারেশন সিন্দুর দিয়ে আমরা 9টি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, ভারতবর্ষের সেনা গুড়িয়ে দিয়েছে টার্গেট ওরিয়েন্টেড যে আমাদের যে হানা ছিল সন্ত্রাসী ঘাঁটিগুলোতে। কিন্তু তাই বলে যে পেহেলগাঁওয়ে হামলার জন্য যারা দায়ী তাদের কিন্তু এখনো শাস্তি হয়নি, বা তাদের শাস্তি হয়েছে কিনা সেটা অবশ্যই সময় বলবে। আসবো আপনার কাছে আরেকবার। অপারেশন সিন্দুর নারীরা নিল সিন্দুরের বদলা। একজন নারী হিসেবে কতটা গর্বিত হচ্ছেন দিদি আপনি, এবং এই ব্যাপারটায় আপনার কি মনে হয় যে যুদ্ধবিরতি হয়েছে, পাকিস্তানকে কতটা বিশ্বাস করা যাচ্ছে? সিজফায়ার মানবে পাকিস্তান? এই ব্যাপারে প্রথমে আমি আপনাকে এবং আপনার নিউজ ব্যাংকার টিম আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। অপারেশন সিন্দুর আমার মতে আরেকটু নিতে পারলে ঠিক আসলো, বিইং এ মহিলা। কারণ আমি দেখেছি ওই জায়গাতে যেদিন ঘটনা হয়েছিল পেহেলগামে, যারা পর্যটক হিসাবে গেছিল ওইখানে, মানে নিজের অনেকে একটা ঘটনা তো আমরা সবাই জানি যে একদম নিত্য নতুন তাদের বিয়ে 6 দিন হয়েছিল, তারা এনজয় করতে গেছিল ওই জায়গাতে। এমন হবে যে এটা আপনারা ভাবতেই পারবেন না যে ঘটনাটা তাদের উপর কি হয়েছিল। এমন একটা মর্মান্তিক ঘটনা যেটা পাকিস্তানের মদত পুষ্ট এই সাম্প্রদায়িক বা জঙ্গিবাদী ভারতকে আঘাত করার যে চেষ্টা করেছিল, এটা ঠিক আছে, এখন যুদ্ধবিরতি হয়েছে, ঠিক আছে, এটা আন্তর্জাতিক মহলে দেখার বিষয়। তো আমার মতে যদি আরেকটু জবাব দিতে পারতাম তাহলে একটু স্যাটিসফাইড হইতাম আর কি। ওকে, আরেকটু জবাব দেওয়ার উচিত ছিল। একজন নারী হিসেবে, বা দুজন নারী, আমাদের দেশে দুজন কন্যা, বীর কন্যা, দুজন অগ্নিকন্যা যারা লিড করেছে এই অপারেশন সিন্দুর, এবং যা আমাদের দেশবাসীকে অবগত করেছে যে কি ভাবে অপারেশন সিন্দুর করা হয়েছে, এই অপারেশনটা কিভাবে করা হয়েছে। সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং, সেখানে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। একজন নারী হিসেবে আপনি সেই জায়গাটাকে কিভাবে গুরুত্ব দিচ্ছেন? না, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার আন্তরিকভাবে ওনারা আরো সাকসেসফুল হবেন বলে আমি আশা রাখছি। তাদের মতো মহিলারা আছে বলেই আমরাও মোটামুটি মাথা উঁচু করে মানে দাঁড়ানোর বা কথা বলার এই সাহসটুকু রাখি বলে আমি মনে করি। তো তাদের জন্য খুবই গর্ববোধ করছি। একদম। আপাতত যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো এতক্ষণ জেনে গেছেন। তবে এই যুদ্ধের কি হয় আগামী দিনে, এই পরিস্থিতি কোন দিকে মন নেয় সেদিকে অবশ্যই আমরা খবর রাখছি। কিন্তু আমরা যেটা বলছিলাম যে যাই হোক, সীমান্তে কি হচ্ছে, দেশকে সুরক্ষা করার জন্য আমাদের সেনারা রয়েছে, এবং তার জন্য কিন্তু আমরা একদিকে যেমন নিশ্চিন্তে ঘুমাতে পারি, ঠিক অন্যদিকে আমাদের দেশের যে অগ্রগতি বা দেশের অগ্রগতির জন্য যা যা প্রয়োজন তা কিন্তু থেমে থাকে না। তবে এখন কাস্ট সেন্সাস নিয়ে কথা হচ্ছে। যুদ্ধের আড়ালেও কিন্তু যে কাস্ট সেন্সাসের ঘোষণা কিছুদিন আগে কেন্দ্র সরকার করেছে তা নিয়ে কিন্তু কথা হচ্ছে। প্রায় 100 বছর পর দেশে আদমশুমারির সময় জাতি গণনা করা হবে। ভাবছেন যে স্বাধীনতার পর কিন্তু এটা হয়নি, কখনো জাতি গণনা কিন্তু হয়নি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের এই সিদ্ধান্তে কতটা আপনি এবং আপনার দলের কি প্রতিক্রিয়া পার্থবাবু, সেটা আমরা জানবো। কারণ সিপিআইএমএল তো জাতি গণনার দাবি করছিলেন আপনারা অনেকদিন ধরে। তো এই মুহূর্তে আপনাদের কি প্রতিক্রিয়া, আপনারা কি বলছেন, আর জাতি গণনা কেন প্রয়োজন ছিল বলে আপনারা মনে করেন? একটা হচ্ছে কি, ধরুন 1931 সনে ভারতে প্রথম জাতি গণনা হয় ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে। তখন আমরা দেখেছি 4147টি কাস্ট এবং সাবকাস্ট নির্ধারিত হয়েছিল। হ্যাঁ, যদিও তার মানে তথ্যগুলো এখন সেভাবে রক্ষিত নেই, হ্যাঁ, কিন্তু এগুলো পরিষ্কারভাবেই আছে। এবং সেখানে 52% আদার ব্যাকওয়ার্ড কাস্ট, আচ্ছা, এটা চিহ্নিত হয়েছিল। ঠিক আছে, এবং সেটা থেকেই কিন্তু মন্ডল কমিশন যেটা উঠে এসেছে পরবর্তীতে 90-এর দশকে, যেটা মন্ডল কমিশন আমরা দেখেছি, এটা কিন্তু সেই পরিপ্রেক্ষিতে উঠে এসেছে। এবং সেখান থেকে আমি বলবো যে কর্পূরী ঠাকুর, ঠিক আছে, যিনি বিহারের চিফ মিনিস্টার, 1971 থেকে উনি চিফ মিনিস্টার ছিলেন, ঠিক আছে, তিনি একজন পায়োনিয়ার।
এই যে পশ্চাৎপদ জাতিগোষ্ঠীর সংরক্ষণের জন্য। কারণ আমাদের সংবিধানে বলা হয়েছে যে ইকুয়ালিটি, হ্যাঁ, এবং ইকুয়াল মানে ইকুইটেবল সোসাইটি, হ্যাঁ, যে সাম্যবাদী সমাজ, ঠিক আছে, যেখানে আর্থিক, সামাজিক, হ্যাঁ, রাজনৈতিক ন্যায়, হ্যাঁ, ন্যায়টা শুধুমাত্র মানে রাজনৈতিক ন্যায় নয়, সেটা সামাজিক ন্যায় এবং আর্থিক ন্যায়, একদম, ঠিক আছে। আজকে ৭৮ বছরের স্বাধীনতার পরেও হ্যাঁ ভারতবর্ষের বেশিরভাগ মানুষ এখনো পিছিয়ে আছে। আপনি ইদানিং কালের যে তথ্য যদি আমি বলি, যতই আমাদের সেন্সাসের কথা বলা হোক, যাই বলা হোক, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ৯০% মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে। আইএলওর যে হিসাব প্রকাশ করেছে রিসেন্টলি, ঠিক আছে, তাহলে এটা বেশিরভাগ আজকে এসসি, এসটি এবং পশ্চাৎপদ জাতিগোষ্ঠী সেটা সবচেয়ে বেশি পিছিয়ে। আচ্ছা, তবে ঐতিহাসিকভাবে জনসংঘ, আরএসএস, বিজেপি তারা কিন্তু কাস্ট সেন্সাসের বিরোধী, চরম বিরোধিতা করেছে। হ্যাঁ, 1979 21শে এপ্রিল কর্পূরী ঠাকুর যখন এটা চালু করলেন বিহারের সমাজে প্রথম আদার ব্যাকওয়ার্ড কাস্টের জন্য যে সংরক্ষণ চালু করলেন তিনি, ঠিক আছে, এরপরে সরকারটাকে ফেলে দিয়েছে জনসংঘ, ঠিক আছে। ঠিক আপনি দেখেন 1990 সালে যখন ভিপি সিং এর সরকার, যখন মন্ডল কমিশনের আংশিক সুপারিশ করা হয়েছে গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, এবং অর্থনৈতিকভাবে এটাকে লাগু করার জন্য তারা সমস্ত জিনিস রচনা করেছে, তখন কিন্তু এই ভারতীয় জনতা পার্টি অবিশ্বাস প্রস্তাব এনে ভিপি সিং এর সরকারকে ভেঙে দেয় এই প্রশ্নে। এবং বরাবর তারা যেটা তাদের যে বিচারধারা, হ্যাঁ, এই বিচারধারায় তারা পরিষ্কার বলেছে যে মুসলিম অ্যাগ্রেশন যেটা হয়েছে আমাদের দেশে ঐতিহাসিক সময়ে, মানে পুরনো সময়ে, তখন এই যে বর্ণ ভারতের যে জাত ভিত্তিক যে সমাজ, এই সমাজ এটাকে প্রতিরোধ করেছে, এবং এইভাবে হিন্দু সমাজ গড়ে উঠেছে। কাজে এটা একটা পরম্পরা আমাদের, ঠিক আছে। কারণ বাবা সাহেব আম্বেদকর বারবার বলেছেন যে ভারতবর্ষের এই জাত ব্যবস্থা, ঠিক আছে, এটা পরম্পরা আমাদের সমাজের, যে এটা গোলামি, একটা দাসত্ব আমাদের সমাজের বয়ে চলেছে, হ্যাঁ, এবং এইটাকে আমরা অতিক্রম করতে পারিনি, এবং ভারত একটা জাতি হয়ে উঠতে পারেনি। হ্যাঁ, তিনি বারবার বলেন, যে কারণে সংবিধানে কিন্তু এই ব্যাপারটাই আনা হয়েছে। প্রত্যেকটা ছত্রে আপনি প্রিএম্বেল বলেন, আপনি নাগরিকত্ব বলেন, হ্যাঁ, আপনি মৌলিক অধিকারের কথা বলেন, প্রত্যেকটা ছত্রে কিন্তু ইকুয়ালিটির কথা বলা হয়েছে এবং সামাজিক ন্যায়ের কথা বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এবং তিনি বারবার বলেছেন যে সামাজিক ন্যায় তখনই হবে যখন আর্থিকভাবে সবাই, হ্যাঁ, একটা সমানতার মধ্যে আসবে। ওকে, এখন আমি এই প্রেক্ষাপট থেকে বলছি যে এইটা আশ্চর্যের ব্যাপার, মানে পুরো পাল্টি খেলো বিজেপি 180 ডিগ্রি ঘুরে হঠাৎ করে প্রধানমন্ত্রী, আপনি বলছেন তাদের মতাদর্শের পরিপন্থী। হ্যাঁ, পেহেলগামের পরিস্থিতিতে যখন সারা দেশ মর্মাহত, ঠিক আছে, মোদী সাহেব সৌদি আরব থেকে চলে এলেন, এসে তিনি কারোর সাথে দেখা করলেন না, না মিলিটারিদের সাথে, না আক্রান্ত পরিবারের সাথে, না সর্বদলীয় মিটিং এ, তিনি চলে এলেন বিহারের মধুবনীতে মিটিং এ। সে মিটিং এ এসে, মিটিং থেকে ফিরে গিয়ে ওনার প্রেসিডেন্টশিপে মিটিং হলো, ক্যাবিনেট মিটিং, সেখানে জাতি গণনার কথা বলে দিলেন, ঠিক আছে। আমি আর একটা কথা বলবো, 2024-এর লোকসভা নির্বাচনে আপনি পরিষ্কারভাবে দেখবেন যে বিরোধীরা জাতি গণনার বিরুদ্ধে কথা, না, ইন্ডিয়া গঠবন্ধন, আমি আপনাকে বলছি, ইন্ডিয়া জোট যখন খুব জোরের সাথে তুললো এবং রাহুল গান্ধী এটাকে তুলে ধরলেন যে জাতি গণনা করতে হবে জোরের সাথে, তখন এটার তীব্র বিরোধিতা করা হলো এবং বলা হলো যে এরা আরবান নকশালের কথা বলছে, হ্যাঁ, কারণ এরা দেশকে ভাগ করার কথা বলছে। জাতি গণনার কথা বললেই বাটেঙ্গে আর কাটেঙ্গে এই শব্দটা এসছে বারবার। কিন্তু এখন 180 ডিগ্রি ঘুরে গিয়ে এটা কেন করা হলো? আসলে বিহারের নির্বাচন, আচ্ছা, ঠিক আছে, বিহারের নির্বাচনতে উনি গিয়ে বুঝেছেন যে বিহার অন্য কথা বলছে। হ্যাঁ, গত নির্বাচনে আমরা দেখেছি যে মোহন ভাগবত তিনি বলেছেন পরিষ্কার ভাবে যে গত মানে 2 শতাব্দী ভারতের এই জাত ব্যবস্থার পরম্পরা চলেছে এবং জাতি নিপীড়ন হয়েছে, উৎপীড়ন হয়েছে জাতিগতভাবে, ঠিক আছে। কাজে আগামী 200 বছর অন্তত জাত ব্যবস্থা বা জাত সংরক্ষণ, হ্যাঁ, মানে রিজার্ভেশন থাকবে, রিজার্ভেশনকে মেনে নিতে হবে আমাদের। এবং এটাই আমরা দেখলাম, কারণ বিহারে তাদের কোনো ইয়েই ছিল না, গ্রহণযোগ্যতা ছিল। এটা বলার পরে বিহারে তারা নীতিশ কুমারকে পাশে পেয়ে এটা সরকার তারা করেছে। কিন্তু এবার তারা পরিষ্কার বলছে, এখন বিহারকে টার্গেট রেখে এটা বলছে, আমরা এই ক্ষেত্রে বলবো, আমার পার্টি এটা বলছে যে এটা ভালো কথা এখন সরকার বলেছে,
ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ সামাজিক ন্যায়, কম্প্রিহেন্সিভ সোশ্যাল জাস্টিস, এটা আসতে হবে। এবং বিহারে যে ওকে, না আমি আসবো, আমরা গুলিয়ে যাবে ব্যাপারটা। আপনি যেটা কম্প্রিহেন্সিভ সামাজিক ন্যায়ের কথা বলছেন, সেটা অবশ্যই সেটা বিষয়ে আমরা আলোচনা করব, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে দাবি ছিল সেই দাবি কেন্দ্রীয় সরকার এখন বর্তমানে সেই দাবি আপনার সরকার মেনে নিয়েছে। সরকার আপনাদের একই রকম ভাবে আপনারা চেয়েছিলেন জাত গণনা, সরকারও বলছে জাত গণনা হবে, কিন্তু আপনারা বলছেন যে এই পাল্টি খাওয়ার, মানে আপনাদের ভাষায় যে সরকার এইভাবে ইউটার্ন নেওয়ার কারণ কি, শুধু বিহার নির্বাচনকে সামনে রেখে সরকার এই ইউটার্নটা নিয়েছে। যে কোনো কারণেই নিয়ে থাকুক, আপনাদের দাবি তো পূরণ হচ্ছে, জাত গণনা দাবি তো পূরণ হচ্ছে তো, নাকি সেখানে আপনার সন্দেহান আছে? আমাদের একটা আশঙ্কা আছে, আমি আপনাকে বলছি। আপনার সন্দেহান আছে? সন্দেহান আছে যে এটা কতটুকু হবে। আচ্ছা, কারণ এখন অবধি কোনো দিন তারিখ নেই কবে, মানে ন্যাশনাল সেন্সাস ছাড়া তো জাত গণনা হবে না, এবং তার জন্য অর্থ প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তার জন্য অনেকগুলো বিষয় আছে। ওকে, কোনো ইঙ্গিত নেই, আপনাদের এখন আশঙ্কা ঘোষণা করে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি বলছেন ঘোষণা করা হয়েছে, আশঙ্কা রয়েছে যেহেতু দিনক্ষণ ঠিক হয়নি আপনাদের, আপনারা এখনো সন্দিহান ব্যাপারটা নিয়ে। আমি আসবো আপনার কাছে, আপনারা কি চাইছেন এবং কিভাবে চাইছেন, হ্যাঁ সে বিষয়ে আমি আসবো, কিন্তু আগে দিদির কাছে যাই। দিদি, আপনার কি মনে হয় এই যে 100 বছর ভারতবর্ষে, মাফ করবেন, 100 বছর আগে মানে 1931 সালে শেষবার জাত গণনা হয়েছিল, এরপর জাত গণনা হয়নি। স্বাধীন ভারতবর্ষে বহু রাজনৈতিক দল দেশ শাসন করেছে, কিন্তু বেশিরভাগ কংগ্রেস করেছে, বেশিরভাগ জাত গণনা করেনি। কংগ্রেসের কিন্তু এখন দাবি, কংগ্রেস দাবি করছে জাতি গণনা। এখন বিজেপি জাতি গণনার বিরুদ্ধে ছিল, তারা নীতিগতভাবে তাদের যে আদর্শ তার বিরুদ্ধে ছিল, কিন্তু এখন বিজেপি বা আমরা ধরে নিতে পারি কেন্দ্রীয় সরকার তার পক্ষে গেছে, জাতি গণনা হবে বলছে। আপনার এবং আপনার দলের কি প্রতিক্রিয়া? অ্যাকচুয়ালি জাতি গণনা সম্পর্কে বলতে গিয়ে আমি প্রথমেই বলবো যে জনগণনা হলো একটা সরকারের একটা কি বলবো পরিচালিত প্রক্রিয়া, যার মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের দেশের মোট জনসংখ্যা, তার লিঙ্গ, বয়স, শিক্ষার হার, কর্মসংস্থান, বাসস্থান ইত্যাদির ব্যাপারে বিস্তারিত তথ্য যেটা মানুষকে দেওয়া হয়, ওই জনগণনার মাধ্যমে এটা দেওয়া হয়ে থাকে সাধারণত। তো জনগণনা না হলে কিন্তু সঠিকভাবে কোনোটাই আমরা মানে বিস্তারিত তথ্য আমরা উত্থাপন করতে পারি না বা মানুষের সামনে আমরা নিয়ে যেতে পারি না। এটা হওয়া খুবই দরকার। আমি কেন্দ্র সরকারের সাধুবাদ জানাই ওই ক্ষেত্রে। উনি যত বাধা বিপত্তি থাকার পরেও বর্তমানে এটা জনগণনা হবে এটা অ্যানাউন্স করেছেন, তার জন্য আমি সাধুবাদ জানাই। তবে আশা রাখি এটা যেহেতু একবার যখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, জনগণনা হবে বলে যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এটা না হওয়ার যে আমাদের পার্থদা বলেছেন একটা সন্দেহান আছে, হয়তোবা পলিটিক্সের ক্ষেত্রে দেখলে কোন একটা থাকতেও পারে, কিন্তু আমার ব্যক্তিগত যেটা মতামত না থাকাই ভালো। এটি যদি হয়, জনগণনা যদি হয়, 100 বছর পরেও যখন যদি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যদি হয়, তাহলে দেশের মানে মানে কি বলবো এটাকে সব জনগণনা আর জাতি গণনার মধ্যে আমরা সব অংশের মানুষের জন্য এটাকে খুবই উপকৃত হবে বলে আমি মনে করি। আমরা 2011 সালে শেষবার আমাদের দেশে আদমশুমারি হয়েছিল, জনগণনা হয়েছিল, জনসংখ্যা কত এবং সেখানে অবশ্যই এসটি এসসি কত আছে তা অবশ্যই আমাদের বেরিয়ে এসেছিল, কিন্তু শিক্ষার হার থেকে বিভিন্ন মানে সব তথ্য বেরিয়ে এসেছিল। কিন্তু জাতি গণনা, ওবিসি কত আছে, বিভিন্ন যে আমাদের জাতগোষ্ঠী যে আমাদের দেশে আছে এখন, তা কিন্তু 1931 সালে স্বাধীনতার পর ভারতবর্ষে জাতি গণনা হয়নি কখনো। এই প্রথমবার জাতি গণনার কথা বলা হচ্ছে এবং এই প্রথমবার যখন আদমশুমারি হবে, যদিও তারিখ এখনো ঘোষণা হয়নি, যেটা নিয়ে পার্থবাবু বলছিলেন যে সন্দেহান আছে যে আদৌ কি এই জনগণনা হবে কিনা এখন, এবং 2021 সালে হবার কথা ছিল, প্রত্যেক 10 বছর অন্তর অন্তর হয়, 2021 সালে কোভিডের জন্য সেটা হয়নি। এখন অবশ্যই অনেক কিছু প্রশ্ন আসে মাথায়। পার্থবাবু আপনার কাছে আসছি, 1931 সালের পর থেকে জাতীয় গণনায় যে জাতি গণনা অন্তর্ভুক্ত করা হয়নি, এটা স্পষ্ট সবাই জানে, যদিও সংরক্ষণ নীতি এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য জাতিভিত্তিক তথ্যের প্রয়োজনীয়তা বারবার উঠে এসেছিল। এখন স্বাধীন ভারতবর্ষে সেটা কেন করা হয়নি আজকে এতদিন? 77 বছর দেশ স্বাধীন হয়েছে, এতদিন কেন করা হয়নি? আপনারা কি মনে করেন?
না, এতদিন করা হয়নি, হুম। ন্যাশনালি করা হয়নি, হুম। কিন্তু রাজ্যে রাজ্যে কিন্তু অ্যাটেম্প গুলো বারবার হয়েছে হুম। এবং কেন্দ্রীয় সরকারকে বারবারই হুম। বলা হয়েছে যে ন্যাশনালি করার জন্য। আমি আপনাকে বলছি 9 শিডিউল আমাদের আছে, হুম। নবম তফসিল আছে আমাদের হুম। সংবিধানে, এবং সেই অনুসারে আপনি দেখবেন তামিলনাড়ুতে 69% রিজার্ভেশন আছে হুম। আমাদের দেশে। এই যে হুম। 50% এটা বার রেখে দেওয়া হয়েছে, হুম। যে এর বেশি রিজার্ভেশন করা যাবে না, হ্যাঁ। ঠিক আছে, তাহলে অন্যদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে, হুম। ঠিক আছে, সামাজিক ভাবে। তো জাত গণনা না হওয়ার ফলে হুম। অ্যাকচুয়ালি এসসি এসটি ওবিসি কত সংখ্যায় হুম। বিহারে 2023-এ হুম। এই নীতিশ কুমারের নেতৃত্বে এবং জাত তেজস্বী গণনা যাদবের হয়েছিল। নেতৃত্বে যে জাত গণনা হয়েছিল, হুম। এবং আমাদের পার্টিও সেখানে আছে, হুম। সেখানে জাত গণনায় পরিষ্কার দেখা গেছে যে 75%, হুম। মানে 65% হয়েছে আপনার এসসি এসটি এবং ওবিসি, আচ্ছা। আর 10% হচ্ছে ওই যেটা ইডব্লিউএস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যেটা করেছে। হুম। কিন্তু আমাদের একটা অবজেকশন ছিল, অবজেকশন বলতে মানে আমার সংবিধানে যেটা আছে হুম। যে সামাজিক পশ্চাৎপদতা, হুম। ঠিক আছে, সামাজিকভাবে যারা পশ্চাৎপদ হুম। এবং এটা ঐতিহাসিকভাবে যারা এই পশ্চাৎপদতা বয়ে নিয়ে আসছে, হুম। যেহেতু ভারতের সমাজে এটা পরম্পরা, হুম। ঠিক আছে, তারাই কিন্তু এখানে আসবে। হুম। এখন যারা সামাজিকভাবে পশ্চাৎপদ নয়, হুম। আর্থিকভাবে হুম। যারা পশ্চাৎপদ, তাদের রিজার্ভেশন, আমাদের ইকোনমিক রিজার্ভেশনের কোনো ক্লজ, আচ্ছা। কোন রকমের নীতি আমাদের সংবিধানে নেই, হুম। এটা আনকনস্টিটিউশনাল, হুম। যে কারণে আমাদের 10,323-এর চাকরি গেছে, হুম। বুঝলেন তো, ইকোনমিক রিজার্ভেশনটাকে ইলিগাল বলেছে কোর্ট, আচ্ছা। হুম। বুঝলেন তো? হুম। তাহলে ইডব্লিউ এর যেটা হয়েছে, হুম। এটা সবর্ণ জাতিদের জন্য করা হয়েছে, হুম। ঠিক আছে, তাহলে সেটা ক্লজে ঢুকিয়ে দিয়ে, 9 শিডিউলে ঢুকিয়ে দিয়ে সরকার করে নিয়েছে, হুম। এটাকে ইনক্লুড করে 75% বিহারের রিজার্ভেশনের কথা বলেছে। হুম। এখন আমি বলছি যে সরকার যদি আন্তরিকই হয়, হুম। আমি তখনই বুঝবো, তাহলে বিহারের রিজার্ভেশনটাকে অ্যালাউ করুক 9 আচ্ছা। শিডিউলের মাধ্যমে, হুম। যেহেতু এটা ইয়েতে চালু আছে, আপনার তামিলনাড়ুতে চালু আছে, হুম। 69%, হুম। 69% চালু আছে রিজার্ভেশন, আচ্ছা। এবং সেখানে মানুষ এটা ভোগ করছে। হুম। তো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এইভাবে কিন্তু চেষ্টা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার করেনি নিশ্চয়ই। হুম। জাতীয়- কোনো সরকারই করেনি, কোনো করেনি। সরকার। এবং এর সাথে আমি বলছি আপনার, হুম। এখন যে লিবারালাইজেশন, হুম। হুম। এই যে উদারনৈতিক যে আর্থিক ব্যবস্থা, হুম। এতে কি হচ্ছে যে সরকারি শিক্ষা, সরকারি কর্মসংস্থান, হুম। সরকারি চাকরির দরজা দিনকে দিন বন্ধ হচ্ছে, ছোট হচ্ছে, হুম। তাহলে রিজার্ভেশনের কোনো মানেই থাকে না, হুম। শিক্ষাই হোক, রোজগারের প্রশ্নেই হোক, একদম। ঠিক আছে, হুম। তাইলে এই রিজার্ভেশনের কি মানে থাকবে? হুম। তাইলে এই আজকে সাথে সাথে সরকারকে এটাও বন্ধ করতে হবে। হুম। তৃতীয়ত আমি বলছি যে যদি ভূমি সংস্কার না হয়, হুম। আপনি আদমশুমারি করলেন আর জাত গণনা করলেন, হুম। তার সাথে তো তাকে অর্থনৈতিক ন্যায়টা দিতে হবে। হুম। কাজে সরকারকে একটা বড় প্রকল্প নিয়ে আসতে হবে, যদি সরকার আন্তরিক হয়। আমি এই কারণে বলছি হুম। যে নিশ্চয়ই সরকার একটা বড় ঘোষণা দিয়েছে, না, আমার কোনো আপত্তি নেই। জাতি গণনার ঘোষণা তো হয়ে গেছে, হ্যাঁ। আদমশুমারির সঙ্গে জাতি গণনা ঘোষণা হয়েছে। হয়ে গেছে। এবার আপনি যেগুলো বলছেন হ্যাঁ। সেগুলো হচ্ছে লিঙ্কড, হ্যাঁ। এগুলো আস্তে আস্তে আপনি ভূমি সংস্কার থেকে বলুন বা বাকি যেগুলো বলছেন লিঙ্কড। এখন প্রশ্ন অন্য জায়গায়, প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে যে সংরক্ষণ পদ্ধতি চালু আছে তা নিয়েও কিন্তু অনেকের প্রশ্নবোধক চিহ্ন আছে। হুম। এবং এই যে সংরক্ষণ নীতি, সেটা এখন তপশিলি জাতি হোক, তপশিলি উপজাতি হোক, বা যেভাবেই হোক সংরক্ষণ নীতি, সংরক্ষণ আমরা কিসের ভিত্তিতে করছি? আমরা এই যে জাত, আমরা জাত বলছি, আমরা জাত কিসের জন্য বলছি? যারা ব্যাকওয়ার্ড তাদের জন্য বলছি, তাদের জন্য সংরক্ষণের কথা বলছি। ব্যাকওয়ার্ড কিসে বলছি? সামাজিকভাবে বলছি, অর্থনৈতিক বলছি। আমরা আর্থসামাজিক ব্যাকওয়ার্ডনেসটাকেই তো মেইন ফোকাসে রাখছি, নাকি অন্য কোনো ব্যাকওয়ার্ডনেসকে রাখছি? আমরা না, রাখছি না তো। তাহলে এখন আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা দেখছি যারা সোশিও ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ডে ছিল একটা সময়, ৭৭ বছরে এমন অনেককে আমরা দেখেছি যারা এগিয়ে গেছে, যারা ফিনান্সিয়ালি অনেক বিত্তশালী হয়ে গেছে, শুধু বা স্টেবল না, আমরা বিত্তশালী বলতে পারি। তারপরে তো তারা সংরক্ষণের মানে সুযোগ সুবিধা পাচ্ছে। এই জায়গাটাকে কিভাবে মিটিগেট করা যায়, নাকি এটাকে মিটিগেট করার কোনো প্রয়োজনই নেই আপনারা বলছেন? না, আমরা বলছি যে এখানে জাত গণনাটা যদি খুব ইমানদারি ভাবে, খুব খুব নিষ্ঠার সাথে হয়, ঠিক আছে, কারা এখনো সতী করতে ব্যাকওয়ার্ড, ঠিক আছে, এটা উঠে আসুক, এবং তাহলে সেটা জাত গণনা কেন হবে? সেটা তো তাহলে টোটালি, যদি আমরা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড কারা আছে সেখানে যদি আমরা আর্থসামাজিক একটা যদি ভুলিয়ে ফেলছেন, আপনি এখানে ইকোনমিক কথাটা যুক্ত করেন। আমি বলছি সংবিধানে এটা নেই, ইকোনমিক কথাটা নেই, আর্থিকভাবে কথাটা নেই। কথাটা হচ্ছে যে একদম শিক্ষা, সামাজিক রীতিনীতি, সমস্ত, মানে যাদের কাছে অর্থ সম্পদ কিচ্ছু নেই, এবং তারা ব্যাকওয়ার্ড কিসের জন্য হচ্ছে? হাজার বছর ধরে যারা পিছিয়ে আছে, এই যে হচ্ছে কিসের জন্য? এই যে মানে ভারতবর্ষে তো এটা পরম্পরা, এটা পৃথিবীর অন্য কোথাও আপনার মিলবে না।
ঠিক আছে, এই সমাজের এটাই তো অভিশাপ, এবং এই কারণেই তো বলছে বারবার এই এনিলেশন অফ কাস্ট। আমি আপনাকে বলছি যে জ্যোতিবা ফুলে, সাবিত্রীবাই ফুলে, ঠিক আছে, না না অভিশাপ, এটা তো অভিশাপ, কিন্তু লড়েছেন, কিন্তু আমাদের এখানে ব্রাহ্মণ সমাজের রবি ঠাকুর তারা লড়েছেন। এই অভিশাপটা কি তো আমরা আরো বড় করছি তাহলে এখন? না, বড় করছি না। আচ্ছা, এটার যে রয়ে গেছে ব্যাপক মানুষ এখনো পিছিয়ে রয়ে গেছে, ঠিক আছে, তাদের সত্যিকারের অংশীদারিত্ব অর্থবাবু সেটাই জানার চেষ্টা করছি যে পিছিয়ে গেছে যে আমরা বারবার বলছি, এই পিছিয়ে গেছে কারা? এই জাতের পিছিয়ে গেছে, ওই জাতের পিছিয়ে গেছে, কিন্তু পিছিয়ে গেছে কিভাবে? পিছিয়ে গেছে আপনি বলছেন না যে সামাজিক ন্যায় নেই বা পলিটিক্যাল রাইটস নেই, কেন নেই? কোন জায়গাটাতে তাদের পিছিয়ে গেছে? আর্থিকভাবে। আর্থিকভাবে পিছিয়ে যদি না থাকতো, যদি আর্থিকভাবে সচ্ছল হতো, তাহলে কি সেই রাইটগুলো পেয়ে যেত? পেত কিনা? যদি কেউ যদি যারা পিছিয়ে পড়ছে, যদি ভূমি সংস্কার না হয়, ভূমিটা যদি বন্টন সঠিকভাবে না হয়, ঠিক আছে, ব্যাপক মানুষ সে কিসের উপরে দাঁড়াবে? কারণ জমিটা তো প্রথম, ঠিক আছে, তারপরে তার শিক্ষা, তারপরে এরপরে সে স্বাভাবিকভাবেই সেই পরিবারটা, একজন ব্যক্তি তার পরিবার, সে তখন তার এগিয়ে যাবে, সে অটোমেটিক সে এগিয়ে যাবে, ঠিক আছে। যে সংখ্যাটা আপনি বলছেন এই সংখ্যাটা মিনিমাম, আচ্ছা, কিন্তু জাতগত ভাবেই ভারতবর্ষে এখনো পিছিয়ে পড়া মানুষ অনেক, এবং সেটা বিহারের সমাজে আমি আপনাকে বলছি, ঠিক আছে, আপনার 2 কোটি পরিবারের মতো বিহারে পরিবারের সংখ্যা, 13 কোটি জনসংখ্যা, 2 কোটি পরিবার, এর মধ্যে 94 লক্ষেও যারা 6,000 টাকার নিচে যাদের মাসিক ইনকাম, আপনি ভাবুন, পরিবার, ঠিক আছে, এটা দাঁত গণনাতে উঠে এসছে একদম। হ্যাঁ, না ঠিক আছে, 6,000 টাকার নিচে ইনকাম, 6,000 টাকার নিচে ইনকাম, ঠিক আছে। তাইলে আপনি আমাদের সমাজও যদি হয়, আমাদের ত্রিপুরাতেও যদি হয়, ঠিক আছে, আমাদের এসটি, আমাদের মানে পশ্চাৎপদ জনগোষ্ঠী, এবং তার ইনকাম কত, এটা চিহ্নিত হবে একদম, ঠিক আছে। তাকে কিভাবে অংশীদারিত্ব আমি দেব, হ্যাঁ, তার প্রতিনিধিত্ব কিভাবে ঠিক হবে, আমি সেটাই বলছিলাম, নির্ণয় করা যাবে। সেখানে আমি বলছিলাম, সেই জায়গাটাতে আমার একটা প্রশ্ন ছিল, ব্যক্তিগতভাবে প্রশ্ন আপনাদের কাছে, যে এই যে আপনি বললেন 6,000 টাকার নিচে তার ইনকাম, সেই মানুষটারই যদি আমি ধরে নিলাম তর্কের খাতিরে, সেই মানুষটারই যদি 60,000 টাকা মাসে ইনকাম থাকতো বা 6 লক্ষ টাকা মাসে ইনকাম থাকতো, সে কি, তাকে নিয়ে কি আমরা আলোচনা করতাম? তার কি ক্ষমতা একই রকম থাকতো, নাকি তার ক্ষমতা অনেক বৃদ্ধি পেত? তার জন্য কি তখন আমরা ভূমি সংস্কারের কথা বলতাম, বা তার জন্য কি সংরক্ষণের কথা বলতাম? তাহলে তো সে অর্থনৈতিকভাবে সে পিছিয়ে রয়েছে বলেই তার জন্য যাতে করে আমার সংরক্ষণ করতে হচ্ছে। কিন্তু আমি যদি তার জন্য যে আর্থসামাজিক যে আমার যে গণনার কথা বলা হচ্ছে, যে যারা ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ডে আছে, তাদের জন্য যদি আমি যদি সংরক্ষণ করি, যে যারা পিছিয়ে আছে, যাদের আর্থিক ক্ষমতা নেই, তাদের জন্য যদি আমি সংরক্ষণ করতাম, তাহলে তো আমার একটা সংরক্ষণ করলেই হয়ে যেত, না হতো না? আচ্ছা, তা নয়, আমি আপনি বলছি, আপনি প্রতিনিধি দেখুন, আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের যারা ব্যুরোক্রেটস আছে, ব্যুরোক্রেটসদের মধ্যে প্রতিনিধিত্ব দেখুন, ওবিসি কয়জন আছে, এসসি কয়জন আছে, এসটি কয়জন আছে, হ্যাঁ, দেখবেন কোথাও মাইনাস, কোথাও 1%ও না, ঠিক আছে। সমাজের একদম ক্রিমি লেয়ারের মধ্যে আপনি দেখুন কতজন আছে, হ্যাঁ। আপনি তারপরে আস্তে আস্তে আপনি স্টেট গুলোতে আসুন, ঠিক, আপনি বুঝতে পারছি, আপনি অন্য জায়গায় মানে যাচ্ছেন। এখানটা আমি বলছি যে মানে এটা কিন্তু অংশীদারিত্বটা হয়নি, 78 বছরও হয়নি, ৭০ পর হয়নি, তার জন্য আমি নির্দ্বিধায় বলবো যে কংগ্রেসও তার জন্য দায়ী ছিল একদম, কারণ বেশিরভাগ সময় তো কংগ্রেসই ছিল। দিদি, আপনার কি মনে হয় জায়গাটাতে আমাদের এই যে জাতভিত্তিক গণনার যে এটার প্রয়োজনীয়তাটা, মানে সঠিক জায়গা কোন জায়গাটা, কেন প্রয়োজন এটা, মানে আজকের পৃথিবীতে 2025-এ দাঁড়িয়ে? এটা অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই কথাটা সবাই জানে, একদম একদম সবাই জানে। তো এখানে বিভিন্ন জাত, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতের মানুষ এখানে আছে, বিভিন্ন ভাষাভাষী। তো যদি কাস্ট সেন্সাস যদি না হয়, তাহলে ধরুন আমি ফর এক্সাম্পল ত্রিপুরা, এখানেও কিন্তু বিভিন্ন জাত আছে, কিন্তু আপনি এসে ত্রিপ্রাসা, হ্যাঁ, ত্রিপ্রাসার মধ্যে বিভিন্ন কাস্ট, সাবকাস্ট আছে। এগুলো আমরা কিভাবে জানবো যে এখানে দেববর্মা কমিউনিটি কত আছে, হালাম কমিউনিটি কত আছে, বা বেঙ্গলি কত আছে? এটা তো আমরা জানতাম না। কাস্ট সিস্টেম বা কাস্ট সেন্সাস যদি না হয়, ভারতবর্ষে যে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষ, কোন জাতের, কোন ধর্মের, কোন কাস্টের কতজন লোক আছে, সেটা তো আমরা বলতে পারবো না। তো ওইটাও আমার মনে হয় জানারও একটা ইম্পর্টেন্স আছে। আচ্ছা, হ্যাঁ, আমার জাত এখানে কত আছে আমরা নিজেও বলতে পারবো না।
আপনিও বলতে পারবেন না যে আপনার জাত কত আছে, এটা জানার একটা আগ্রহ সবারই তো থাকতে পারে না, থাকে অবশ্যই, আগ্রহ অবশ্যই থাকে, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। ধরুন আমরা যখন ঐক্যের কথা বলছি, ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য আপনি বললেন, আমরা যখন ঐক্যের কথা বলছি, আমরা যখন এক হবার কথা বলছি, আমরা সেই জাতের নামে আবার দেশটাকে বহু ভাগে ভাগ করছি না। কারণ এক কর্ণাটকে জাত গণনা হয়েছে, সেখানে কিছুক্ষণ পার্থক্য বলছিলেন প্রায় 4000-এর উপরে জাত বেরিয়ে এসছে। এখন এভাবে ভীষণভাবে কনফিউজিং একটা স্টেটের মধ্যে যদি 4000-এর উপর জাত বেরিয়ে আসে, বিবাদ হওয়ার কোন প্রশ্ন ওঠে না ওই জায়গায়, বিবাদ হওয়ার কোন প্রশ্ন ওঠে না। কারণ আমরা সবাই জানি ভারতবর্ষ এমন একটা দেশ, এমন একটা ইয়েতে আমরা আছি যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিভিন্ন ভাষাভাষীর লোক থাকার পরেও আমরা, যেমন ধরুন এই যে পেহেলগামের ঘটনা, আমরা ত্রিপুরা একদম লাস্ট কর্নারে আছি, মানে নর্থ ইস্টে একদম লাস্ট কর্নারে আমরা আছি। আমরা ওইখানের ঘটনা যে ইনফেক্ট হয়েছে বা যে ইনসিডেন্ট হয়েছে ওইখানে আমাদের কারো কোনো আত্মীয় স্বজনও লাগে না, কিন্তু এজ বিইং এ ইন্ডিয়ান, বিইং এ মানে ভারতীয় হিসাবে আমাদের হৃদয়ে আঘাত লাগে। কিন্তু একদম ওইটাই না, সেটাই সবাই আমরা ভারতবাসী, ভারতের যে কোনো কাস্টের লোক যে কোনো ইনসিডেন্টে পড়ুক, আমরা ওইটার জন্য আমাদের হৃদয়ে কিন্তু আঘাতটা আছে। না ঠিক আছে, আমরা এখন কথা হচ্ছে যে সবাই আমরা এক, আমরা সবাই চাইছি এক হতে, কিন্তু এখানে তো ঘুরে ফিরে আমরা তো আবার সেই বন্টন ব্যবস্থায় যাচ্ছি। আমরা যখন বলছি জাতের কথা, আমরা যখন জাতপাত নিয়ে আমরা যখন ঊর্ধ্বে উঠে এসেছি, তখন আবার জাতের পাথে যাচ্ছি আমরা। এখন প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টের সংরক্ষণের যে 50% যে সীমা নির্ধারণ করেছে, পার্থক্য কিছুক্ষণ আগে বলছিলেন, 50%-র ওপর এখন সংরক্ষণ করা যাবে না। আপনাদের কি মতামত এটা? আপনারা কি ভাবছেন যে এখন এখান থেকে রাহুল গান্ধীও বলছে যে সংরক্ষণের 50% সীমা যদি মানে থাকে, তাহলে অগ্রগতি, মানে দেশের অগ্রগতি পিছিয়ে যাচ্ছে এবং পিছিয়ে পড়া জাতি, দলিত এবং আদিবাসীরা অগ্রগতির পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে এই 50% যে সিলিংটা রয়েছে। আপনারা কি মনে করেন এটা? আমি তো এটা পরিষ্কার মনে করি যে 50% সিলিংটাকে তুলে দেওয়া উচিত। হ্যাঁ, তুলে দেওয়া উচিত, কারণ 1931-এর পরে আর সরকার সেন্সাস হয় নাই। বিহারের সেন্সাস এবং তামিলনাড়ুর সেন্সাস এটা দেখিয়ে দিচ্ছে যে 52% অ্যাভাব আছে আপনার মানে আদার্স ব্যাকওয়ার্ড কাস্ট, মানে তাহলে কি এই হচ্ছে ওবিসি এবং ইবিসি মিলে, ঠিক আছে। এরপরে এসটি আছে, এসসি আছে, ঠিক আছে। তো সত্যিকারের পিছিয়ে পড়া এই যে অংশ, এটা কোথাও 65, 69, 70 অ্যাভাব আছে। তাহলে এই যে ওবিসি আর ইবিসি কে বাদ রাখার জন্য কি 50% সিলিং বলছেন? একদম তো এটা সিলিংটা হতে পারে না। হ্যাঁ, কারণ আমার কনস্টিটিউশনের যে লক্ষ্য, সংবিধানের যে লক্ষ্য উদ্দেশ্য, হ্যাঁ, এবং প্রতিটা ছত্রে যেভাবে সামাজিক ন্যায়ের কথা বলা হয়েছে, হ্যাঁ, সেই লক্ষ্যকে মাথায় রেখে হ্যাঁ আজকে পরিকল্পনাটা রচনা করা উচিত এবং এই সিলিংটাকে তুলে দেওয়া উচিত। হ্যাঁ, তুলে দিয়ে, কারণ এখানে কারোর সাংবিধানিক অধিকার এখানে হারাবে না। হ্যাঁ, আর সবচাইতে বড় হচ্ছে এগুলোর কিছুই মানে থাকবে না সংরক্ষণের যদি না লিবারালাইজেশনকে আটকানো যায়। আচ্ছা, সরকারি ক্ষেত্র যদি না থাকে, হ্যাঁ, চাকরি যদি না থাকে, শিক্ষা ক্ষেত্রই যদি মানে সরকারি, এখন আমরা তো এই দাবিটাও করছি প্রাইভেট সেক্টর লাগু করতে হবে, সেম ইকুয়েশনটা প্রাইভেট সেক্টরে লাগু করতে হবে। কারণ শিক্ষা এবং জবের ক্ষেত্রে যাতে হ্যাঁ এদের প্রতিনিধিত্বটা সত্যিকারের পশ্চাৎপদের প্রতিনিধিত্বটা থাকে। এবং আমি এটা বলবো না যে যারা আছে তাদেরকেই রাখতে হবে, খোলামেলা ইয়েটা হোক, সেন্সাসটা হোক, জাতি গণনাটা হোক, ঠিক আছে। যত জাতি আছে এবং সাবকাস্ট আছে, হ্যাঁ, দলিত আছে, পিছিয়ে পড়া অংশ আছে, সবার গণনাতে উঠে আসুক এবং তার ইকোনমিক কি অর্থনৈতিক তার কি স্ট্যাটাস, শিক্ষার কি স্ট্যাটাস, ঠিক আছে, তার মানে সেক্স কি স্ট্যাটাস, সবটা উঠে আসুক। উঠে আসার পরে এটা চিহ্নিত। আপনি 1931-এ অবাক হবেন, আমি সেন্সাসটা পড়েছি, হ্যাঁ, সেখানে মানে দেখা গেছে সেক্স রেশিও কোথাও 700-র নিচে, একদম অনেক কম ছিল সেটা। পুরুষের তুলনায় মহিলাদের রেশিও অনেক কম ছিল তৎকালীন সময়, কারণ তখন মেয়েদের অধিকারই ছিল না, ঠিক আছে। না, সেই রেশিও তো অনেকটা পাল্টে গেছে, সেটা 2025 সালে এসে অনেকটাই পাল্টে গেছে। 2000 আমাদের দেশে আমরা এটা জানতেই পারছি না যে কি হয়েছে। হ্যাঁ, কাজে এটা একটা ভাইটাল দাবি এবং সবচেয়ে বড় হচ্ছে যে পশ্চাৎপদ অংশের মানুষের সবার প্রতিনিধিত্ব এবং অংশীদারি ভারতীয় সমাজের সর্বক্ষেত্রে এটাকে নিশ্চিত করা উচিত সংবিধানের মূল্যবোধ অনুসারে, ঠিক আছে। তো 2010 সালে মনমোহন সিং এর গভর্নমেন্ট ছিল, তখন এসসি একটা করা হয়েছিল, সোশিও ইকোনমিক্যালি কাস্ট সেন্সাস করা হয়েছিল, যেটার তথ্য প্রকাশ হয়নি। সেটা কেন করা হয়নি বলে আপনার মনে হয়?
সেটা এখন ধরুন কংগ্রেসের মধ্যে সংবিধানের উপরে দাঁড়িয়ে এই সমস্ত এগুলি করার ক্ষেত্রে তাদের যেমন এটার পক্ষেও লোক ছিল, বিপক্ষেও লোক ছিল। হ্যাঁ হ্যাঁ, এবং ভারতীয় সমাজে এটা খুব কষ্টকর। হ্যাঁ, যারা এটাকে মানে এই বিষয়টাকে যদি রাহুল গান্ধী ওইদিন ওই বাইরে গিয়ে উনি স্পষ্ট বলেছেন যে শিখ দাঙ্গা বা ওই সময়ের ঘটনায় কংগ্রেস ভুল করেছে, কংগ্রেসের সঠিক হয়নি এবং তার জন্য কংগ্রেসকে প্রায়শ্চিত্ত করা উচিত। হ্যাঁ, আমি এটা মেনে নিচ্ছি, ঠিক আছে। তো কংগ্রেসের এই ধরনের পলিসি গুলো, হ্যাঁ, যেটা তারা এর থেকে বেরিয়ে আসতে পারেনি, এই যে উচ্চ বর্ণের লোকেরা এটা বাধা দিয়েছে, এইটাকে কংগ্রেস মানে কংগ্রেসের নেতৃত্বের মধ্যে উচ্চ বর্ণের প্রভাব বেশি ছিল, যে কারণে এই কাস্ট সেন্সাসটা বাধাপ্রাপ্ত হয়েছে, বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। মানে কংগ্রেসের 54 বছরের রাজত্বে কখনো এটা বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। ভেতরে কিন্তু কংগ্রেসের ভেতরে উঠেছে প্রশ্নটা, কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। এইবার রাহুল গান্ধী এটা 2024-এর নির্বাচনে দেখা গেছে বা তার আগ থেকেই তিনি খুব সরব হয়েছেন এটা নিয়ে। কিন্তু এটা তাহলে এখানে আমরা বলতে পারি শুধু সমাজবাদীরা এবং কমিউনিস্টরা তারাই কিন্তু কাস্ট সেন্সাসের দাবিটা প্রথম খুব জোরালোভাবে 70-এর আগ থেকে তুলে আসছে, যেটা করতে হবে। কংগ্রেস কখনোই এইভাবে বলেনি। এইবার কংগ্রেস এটা নিয়ে মানে গত 2-3 বছর ধরে কংগ্রেস খুব মানে কংগ্রেস নীতিগতভাবে যখন সরকারে ছিল, নীতিগতভাবে তাদের যে অবস্থান ছিল, কংগ্রেসও তাহলে তার থেকে মানে আপনার ভাষা তাহলে কংগ্রেস পাল্টি খেয়ে ইউটার্ন নিয়ে কংগ্রেস এখন দাবি করছে। আর বিজেপি বা যারা আপনি যেটা বলছেন, কংগ্রেসের ইউটার্ন আর বিজেপির ইউটার্ন এক নয় দাদা, না, মানে এটা একদম পরিষ্কার। কারণ বিজেপি তাত্ত্বিকভাবে মতাদর্শগতভাবে কাস্ট সেন্সাসের বিরোধী, জাতি ব্যবস্থার বিরোধী সে। কারণ সে যেটা আছে এটাকে সে অটুট রাখতে চায়, গোলামিটাকে অটুট রাখতে চায়। আচ্ছা, কারণ বিজেপি একটা বর্ণবাদী দল, বুঝছেন তো। আজকে সে বুঝতে পারছে, আরএসএস ও বুঝতে পারছে, আমি বলছি যে তারা তাদের বিচারধারার পরিবর্তন করছে, বাধ্য হচ্ছে। ভারতীয় সমাজের অতি বাস্তবতায় তারা দেখতে পাচ্ছে যে মানে তারা রুল করতে পারবে না বেশি দিন। আচ্ছা, কাজেই এই সমস্ত জাতি ব্যবস্থাটাকে তাদের মধ্যে আবারও নতুন ভাবে করে নিতে হবে, অ্যাকোমোডেট করতে হবে। তার জন্য তারা বিহার নির্বাচনটাতেই তারা, এটা পরিষ্কার, বিহারের নির্বাচনটা তাদের কাছে খুব কঠিন, আমি আপনাকে বলছি। আচ্ছা, রিয়েলিটি অন্য কথা বলছে। মানে তাহলে বিহার নির্বাচনের জন্যই শুধু আপনার এই ঘোষণা বলছেন আপনি একদম স্পষ্ট ভাবে, মানে তাহলে সন্ধ্যা আপনি তো একদমই সন্ধ্যা বিহার নির্বাচন শেষ হলে এই পরিস্থিতিতে যখন দেশের প্রধানমন্ত্রীকে পেহেলগাম নিয়ে চর্চা করার কথা, ঠিক আছে, তখন তিনি হঠাৎ করে 7 দিনের মাথায়, কিন্তু 22 এপ্রিলের পরে 7 দিনের মাথায় ক্যাবিনেট মিটিং, 30 এপ্রিল হয়েছে, 8 দিনের মাথায় 30 এপ্রিল। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব আপনি ভাবেন? দেশবাসী, মানুষ সবাই পেহেলগাম নিয়ে ভাবছে। হ্যাঁ, এই 200 কিলোমিটার দূরে এসে, হ্যাঁ, ক্রস বর্ডার করে এইভাবে মেরে দিয়ে চলে গেল, তাদের টিকিট নাগাল আমরা পেলাম না। হ্যাঁ, সরকারকে প্রশ্ন করছে যারা মারা গেছে, যে নারওয়াল, এই যে ব্যাংক ম্যানেজারের যে স্ত্রী, সে যেভাবে বলেছে যে 2 ঘন্টা যাবত কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, সরকার জবাব দিতে হবে। ঠিক আছে, এগুলোকে কিচ্ছু মাথায় না রেখে তিনি কাস্ট সেন্সাসের দিকে গেলেন কেন? এটা তো দেশ, আমরা অবাক হয়েছি সত্যি, তাহলে আমরা অবাক হয়েছি। তাহলে না, কেন এই সময়তে দিলেন? তাহলে আপনারা বলছেন যে বিহার নির্বাচনের পরে তাহলে কাস্ট সেন্সাসে আর কোনো উচ্চবাচ্য হবে না, এই জন্য আমি আশঙ্কা করছি। ওকে ওকে, আন্তরিকতা যদি সরকার করে, হ্যাঁ হ্যাঁ, তাহলে নিশ্চয়ই আমরা, কিন্তু দেখছি যে ইউটার্ন যখন নিয়েছে, ঠিক আছে, এখন সরকার এটা স্পষ্ট করুক, কবে করবে, দিনক্ষণ ঠিক করুক, এবং তার সাথে যে আমি বলছি বাকি প্রকল্প, হ্যাঁ, সত্যিকারের কাস্ট সেন্সাস হবে এবং কাস্ট সেন্সাসের পরে যা আসবে সেটার জন্য সরকার কি করবে, সরকার সেটা ঘোষণা করুক না। আর বিহারের কাস্ট সেন্সাস নিয়ে কি বক্তব্য তাদের, এটাও পরিষ্কার করুক। ওকে দিদি, আপনার মতামত এই বিষয়ে। আরেকটা বিষয় হচ্ছে যে বিষয়টা আমি ব্যাপারে আমি এত মানে সবটাকে আমি রাজনীতি চোখে দেখি না। ভারত সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট এখন যেহেতু কাস্ট সেন্সাসের অ্যানাউন্সমেন্ট দিয়েছে, সাধুবাদ জানানোর দরকার আমাদের সবাইকে। যদি করি, কাস্ট সেন্সাস যদি হয়, এখানে A to Z সবারই উপকৃত হবে। দেশের কতজন কি কাস্টের কত লোক আছে এটা আমরা জানতে পারবো, বিভিন্ন তথ্য আমরা জানবো। তার মধ্যে জানবো বিভিন্ন সরকারি পরিকল্পনা, আপনার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এগুলি রূপায়ণ করতে আমরা সঠিক ইনফরমেশন পাবো এবং সঠিক বাস্তবায়ন হবে বলে আমরা মনে করি। বাজেট বন্টন, হ্যাঁ, বাজেট বন্টন করতে সুবিধা হবে, কোন কাস্টের জন্য কি রকম বাজেট বরাদ্দ করা দরকার সরকারের, সেটা আমরা পেয়ে যাব। শুধু তাই না, এখন সবাই জানি দেশের বেকারের সমস্যা জর্জরিত, সেই বেকারের সংখ্যা কত আছে সঠিক এখন কিন্তু সেই তথ্য কেউ জানে না, আমরা সেটাও জানবো। মানে কাস্ট সেন্সাস হওয়ার পর এই তথ্য আমাদের
সামনে তুলে ধরা হবে, অর্থনৈতিক পরিকল্পনা হবে, নির্বাচনী এলাকা ঘোষণা করতে সুবিধা হবে, প্রত্যেকটা মানে অল ইন্ডিয়া লেভেলে। না সেটা তো আদমশুমারি করলেই হবে, সবকিছু কিন্তু বেরিয়ে আসবে এগুলি। নগর এবং গ্রামীণ এলাকার উন্নয়ন করতে সুবিধা হবে। বেসিক্যালি যেখানে উন্নয়ন করতে গেলে যতটুকু ফান্ড লাগে সে ফান্ড কিভাবে বরাদ্দ করা যায় সেটা সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। এখন ধরুন ফর এক্সাম্পল ত্রিপুরাতে শহরের জন্য আলাদা বাজেট, গ্রামের জন্য আলাদা বাজেট হচ্ছে। গ্রামের কতজন লোক বাস করে সেটা আমার সঠিক এখন জানা নেই, শহরের কতজন লোক আছে সেটাও ঠিক ইনফরমেশনটা আমাদের কাছে নেই। তার জন্য কাস্ট সেন্সাসটা হলে পরে এগুলি সব ক্লিয়ার পিকচার সবার কাছে বেরিয়ে আসবে। কিন্তু প্রশ্ন সে জায়গাতে আরেকটা জায়গায় থেকে যাচ্ছে দিদি, এই যে ধরুন আমাদের এখানে যে গণনা এতদিন ধরে হয়ে আসছিল ভারতবর্ষে স্বাধীন হওয়ার পরও, প্রত্যেক 10 বছর অন্তর অন্তর যে গণনা হয় সেখানে কিন্তু জাতি এবং উপজাতির গণনা হয়, কিন্তু না অন্যদের হয় না, এসসি এবং এসটিদের হয়। আমরা দেখি বিভিন্ন যে রাজনৈতিক অধিকারের কথা বলছিলেন বা ন্যায় বিচারের কথা বলছিলেন, সেখানে আমাদের এসসিদের জন্য থাকে সংরক্ষণ থাকে আসনে, এসটিদের জন্য সংরক্ষণ থাকে আসনে। আমাদের এখানে 20টি এসটি আসন আছে, 10টি বিধানসভা, 10টি এসসি আসন আছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি এই যে এসটি এসসি গণনা, এই যে গণনা হয়, এর মধ্যেও যে আর্থসামাজিক আমরা যদি গণনা যদি না হয়, কোন জাতের ভেতরেও যদি আর্থসামাজিক গণনা যদি না হয়ে থাকে, তাহলে তো সেই 77 বছরে এই জাতের মানে উপজাতিদের মধ্যে বা এসসিদের মধ্যে একটা অংশ তো যারা আর্থিকভাবে যারা দুর্বল ছিল, তারা তো সংরক্ষণের সুবিধা পেয়ে তারা কিন্তু একটা জায়গা তো ওয়েল সেটেলড হয়েছে। তারা কি এখনো সেই সংরক্ষণ সুবিধা, আপনি বলছেন যে ওয়েল সেটেল হয়েছে, বিত্তশালী হয়েছে, এই তথ্য এখন আপনি বলছেন হয়েছে, অ্যাকচুয়ালি হয়েছে কিনা এটা একুরেট তো কেউ বলতে পারবো না। না সেটাই কি গণনার মধ্যে আনলে পরে কি সেটা একুরেট ভাবে তথ্য কি বেরিয়ে আসবে? এটা তো বেরিয়ে আসার কথা। তাহলে সেখানে কি সেটার প্রয়োজন আছে বলে আপনারা মনে করেন নাকি মানে সেটার প্রয়োজন নেই? অর্থাৎ আমি কি বলার চেষ্টা করছি আপনি বুঝতে পেরেছেন? ঠিক বিষয়টাও তো আসবে, গণনাতে তো তার স্ট্যাটাসটাও আসবে, আর্থিক স্ট্যাটাস আসবে, সামাজিক স্ট্যাটাস আসবে। মানে এখন জাতের সঙ্গে এসটিদের মধ্যে সাবকাস্ট, আমাদের এখানে যেমন 19টা সাবকাস্ট আছে, 19টা সাবকাস্টের কি স্ট্যাটাস, কি অবস্থা, এটা উঠে আসবে। একদম এটা উঠে আসবে, বুঝলেন তো? এটা উঠে আসা তো দরকার, এটা তো এতদিন আসে না। সেটাই বলছি। ফর এক্সাম্পল ধরুন এসটি এসসির কথা আমি বলছি, আমি ধরে নিলাম যে 90% এসটি এসসি বা 95% এসটি এসসি এখনো ব্যাকওয়ার্ড রয়েছে, তাদের ইকোনমিক্যালি বলুন বা অন্যান্যভাবে বলুন ব্যাকওয়ার্ড রয়েছে, তাদের জন্য সংরক্ষণ প্রয়োজন রয়েছে। কিন্তু জেনারেল ক্লাস যেটা রয়েছে তাদের মধ্যেও তো ব্যাকওয়ার্ড রয়েছে, যারা ইকোনমিক্যালি ভীষণ বড় ব্যাকওয়ার্ড, তাদের জন্য তো কোনো সংরক্ষণ থাকছে না, না শিক্ষায় থাকছে, না কর্মসংস্থানে থাকছে। সংরক্ষণ না থাকুক তবু তো বোঝা যাবে না কতজন ব্যাকওয়ার্ডের মধ্যে আছে। না তাদের জন্য জেনারেল যারা আছে, যারা ব্যাকওয়ার্ড আছে, তাদের জন্য তাহলে কি হবে? তাদের জন্য তো সংরক্ষণ থাকছে না, তো তাদের উন্নয়নটা বা তাদের অগ্রগতি কিভাবে হবে? সামাজিক ন্যায়ের ক্ষেত্রে ধরুন মানে এখানে কাউকে বাদ দেওয়ার কথা বলা হয়নি, সামাজিক আর্থিক ন্যায় আমার সংবিধানের অনুসারে। এখন যারা আর্থিকভাবে ব্যাকওয়ার্ড আছে কিন্তু তারা সবর্ণ জাতি, ঠিক আছে, তাদেরও কিন্তু ন্যায়ের প্রশ্নটা থাকবে। একদম সেটাই জানতে চাইছি। হ্যাঁ, তাদের ন্যায়টা সেখানে কিভাবে, যখন সংরক্ষণ এইভাবে যখন নিতে হবে, নীতির মধ্যে থাকতে হবে। আমি বলছি এটা ওই আপনাকে দেখুন আমাদের সংবিধানে যেটা আছে যে প্রিন্সিপাল যেগুলো সরকারের নীতি নির্ধারণ করার ক্ষেত্রে প্রিন্সিপালগুলোকে আমরা কেউ মানে ইয়েই দেই না, গুরুত্ব দিই না। সরকারের নীতি, এই যে নীতি, এই নীতি নির্ধারণ করার জন্য এই কাস্ট সেন্সাসটা দরকার। উইদাউট কাস্ট সেন্সাস সরকার কোনোভাবেই নীতি নির্ধারণ করতে পারবে না। তো যাই হোক, যুক্ত করছি আপনার 1990 এর পরে কিন্তু ওবিসিদের জন্য হ্যাঁ আপনার ইয়ের ক্ষেত্রে আর্থিকভাবে হ্যাঁ এবং কেন্দ্রীয় শিক্ষার ক্ষেত্রে এবং কেন্দ্রীয় চাকরির ক্ষেত্রেও কিন্তু কিছু সংরক্ষণ চালু হয়েছে, 27%। ঠিক, স্টেটকে ওবিসির জন্য স্টেটকে ক্ষমতা দেওয়া হয়েছে, স্টেট যে আমাদের স্টেট ওবিসি আমরা বলি, এটা সার্টিফিকেট কিন্তু বাকি কিছুই তারা সংরক্ষণ কিছু নাই। হ্যাঁ, কিন্তু সেন্ট্রালি আমি দেখেছি শিক্ষার ক্ষেত্রে আপনার কিছু সুযোগ আছে, আচ্ছা, এবং জবের ক্ষেত্রেও কিছু সুযোগ আছে ওবিসি, সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট নেওয়ার পরে। ওকে, এটা কিন্তু হয়েছে, এটা 2006 এর পরে। ঠিক, তাইলে দেখুন 70 থেকে লড়াইটা শুরু হয়েছে, কর্পূরী ঠাকুর শুরু করেছে, ঠিক আছে, তিনি পাইওনিয়ার, এরপরে মন্ডল কমিশন, প্রায় 30-35 বছর পরে গিয়ে কিন্তু এইটুকু অধিকার এসছে। ওকে,
হ্যাঁ, আর কিছু মানে সবটাই আধা হয়ে রয়েছে। এখন ফুল সেন্সাস প্রয়োজন, হ্যাঁ, এবং ফুল ন্যায় মানে সম্পূর্ণ ন্যায় প্রয়োজন, সামাজিক ন্যায় প্রয়োজন, আর্থিক ন্যায় প্রয়োজন, এটা উঠে আসুক। ওকে, দিদি কিছু বলছিলেন আপনি? যেটা বলছিলাম যে সেই 1931 থেকে 1931 সালে যেটা হয়েছিল এটা এখন যেটা হবে বলে কেন্দ্র সরকার ঘোষণা দিয়েছিল, এটা আমরা বেইং ভারতীয় হিসাবে এটাকে সমর্থন করা বা সাধুবাদ জানানো আমাদের উচিত বলে মনে করি। কিন্তু সেক্ষেত্রে এখন ঠিক আছে, রাহুল গান্ধী পার্লামেন্টে আমরা শুনেছি, দেখেছি, পত্র পত্রিকা বা নিউজে দেখেছি, কিন্তু এতদিন কংগ্রেস সরকার থাকার পরে কিন্তু সেটার কোনো পদক্ষেপ নিল না। কিন্তু এখন দীর্ঘদিন পরেও হলেও যদি এখন নিয়ে থাকে তো এটা নিশ্চয়ই সাকসেসফুল হোক। আপনাদের কি দাবি? আপনাদের এরপর মানে এখন তো কেন্দ্র সরকার ঘোষণা দিয়েছে যে আদমশুমারি হবে এবং তার সঙ্গে জাতি গণনাও হবে। এখন পার্থবাবু সন্দিহান, আপনি সন্দিহান? আপনি বলছেন সরকার বিশ্বাস আছে যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে একবার, এটা যে কোনো একটা দিন হবে বলে মনে করি। তারপর কি সরকারের কাছে কোনো দাবি আছে আপনাদের গণনা নিয়ে কোনো কিছু? হ্যাঁ, বিনম্র অনুরোধ থাকবে সরকারের কাছে এটা যাতে হোক। আচ্ছা, এটা যেন হয়, এই কাজটা যাতে ত্বরান্বিত হোক এবং এটার জন্য যাতে বাজেট বরাদ্দ করা হোক। কাজটা হলে পরে ভারতের সমস্ত তথ্য সবার কাছে সুন্দরভাবে ফুটিয়ে উঠবে, সবাই দেখুক ভারতের অবস্থা, আমাদের অবস্থা, ত্রিপুরার অবস্থা, ভারতের সমস্ত রাজ্যের অবস্থা হলে পরে তো সব বেরিয়ে আসবে, তো সবাই যাতে দেখুক। আপনি তো বলছিলেন যে আপনাদের এখন সন্দেহ আছে যে এটা হবে কিনা, এটা বিহার নির্বাচনের জন্যই শুধু করা হয়েছে। এছাড়া এখন আপনাদের মূল দাবি তাহলে কি? আর মানে সরকার আগে তো ছিল যেটা করা হোক, এখন সরকার বলছে যে করা হবে, তাহলে এরপর আপনাদের কি দাবি আছে? আমরা সরকারকে এটাই দাবি করব যে দ্রুত সরকার দিনক্ষণ স্থির করুক, বাজেট বরাদ্দ করুক, হ্যাঁ, এবং খুব ইমানদারের সাথে, খুব নিষ্ঠার সাথে, খুব মানে যাতে সেন্সাসটা হয়। ঠিক, একটা রাজ্যের সেন্সাস করতে গিয়ে কিন্তু অনেক চ্যালেঞ্জ আসে, আর সেই জায়গায় গোটা নেশন মানে গোটা দেশের বিশাল চ্যালেঞ্জ হবে, বিশাল ব্যয়বহুল হবে। 2020 পর মানে 11 পরে তো আর সেন্সাস হয়নি, ঠিক আছে, 5 বছর পেরিয়ে হওয়ার কথা ছিল, আমাদের কোভিড অনেক কারণে, ঠিক আছে, এরপরেও কিন্তু কোভিড গেল, কোভিডের মধ্যে পৃথিবীর অনেক দেশে সেন্সাস হয়েছে, সেন্সাস বন্ধ হয়নি, কিন্তু আমাদের ভারতের মতো একটা দেশে সেন্সাস 5 বছর না হওয়া, এটা ভারতবর্ষের জনগণের প্রতি চরম বঞ্চনা কিন্তু, বুঝলেন তো, কারণ পরিকল্পনাগুলি ঠিকভাবে হতে পারে না। ঠিক, এবার একটা ঘোষণা হয়েছে, এখন মহিলা সংরক্ষণ বিল আটকে রয়েছে, মানে সেটা আর বিল আটকে নেই, মানে আইন হয়ে গেছে কিন্তু কার্যকর হয়নি এই সেন্সাসের জন্য। আমাদের ডিলিমিটেশন হবে, সেগুলো হয়তো সেন্সাসের জন্য, সেগুলো সবকিছুই হবে হয়তো। অসংখ্য ধন্যবাদ, আপনারা আজকে সঙ্গে ছিলেন, একটা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করলেন। আমরা অবশ্যই বিভিন্ন মতামত তো নিশ্চয়ই রয়েছে, আমরা সবার মতামত নিয়েছি, আপনাদের মতামত পেলাম, আজকে সঙ্গ দিলেন, ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ভারতে জাতি, বর্ণ, ধর্ম বা ভাষার ভিত্তিতে কাউকে সংরক্ষণ দেওয়া হয় না। ভারতীয় সংবিধানে জাতিগতভাবে সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ ব্যবস্থা রয়েছে, যার সুবিধা পায়, এবং তফসিলি জাতি অর্থাৎ এসসি, তফসিলি উপজাতি অর্থাৎ এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি। এই সংরক্ষণের মূল উদ্দেশ্য হল সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জাতিগুলোর জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। ভারতবর্ষের সংবিধানে বর্ণিত অন্যান্য অনগ্রসর শ্রেণীর যে বিপুল জনসংখ্যা আছে তার গণনা কখনোই হয়নি। এবার জনগণনার সাথে জাতি গণনা হলে যে জনসংখ্যা অবশ্যই জানা যাবে, তাতে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থানে কতটা উন্নয়ন হয় তা অবশ্য সময় বলবে। তবে এই মুহূর্তে সবার নজর ভারত পাকিস্তানের সীমান্তে, তাই সেই সব খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।